পৃথিবীতে আমি মনে হয় একমাত্র মেয়ে যে পুরোটা বাসর রাত হাপুস নয়নে কেঁদে পার করলাম। আমার স্বামী আমাকে টিস্যু পেপার এগিয়ে দিল আর দুই একবার মাথায় হাত বুলিয়ে দিল। আমি আমার বাবা মার অষ্টম সন্তান। আমাকে নিয়ে কেউ আদিক্ষেতা করেনি, বরং আমার জন্মের পর আমার মায়ের শরীরটা ভেঙে গিয়েছিল। তাই বেশ অল্প বয়সে মফস্বল শহর থেকে পাকাপোক্তভাবে আমাকে আমার বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উনি আমাকে মানুষ করলেন। দুলাভাইয়ের বিশাল ব্যবসাপাতি, তাছাড়া তিনি রাজনীতিও করতেন, তাই অনেক মানুষই ওই বাড়িতে থাকতো। সেই বাসায় বিশাল বিশাল পাতিলে রান্না হতো, প্রতিদিন যেন বনভোজন। আমার দিন প্রজাপতির ডানায় উড়ে চলছিল। বাড়িটা ছিল খানিকটা বাগান বাড়ির মতো। আমি ফুল কুড়াই, গান গাই। সেই বাড়িতেই দীপুবাইও থাকতো। তবে অন্য সব আশ্রিত আর আমার মধ্যে তফাৎ ছিল। আমি তো কুটুম, আমাকে সবাই অনেক আদর করত। দুলাভাই আর আপাকে আমি আমার বাবা মাই ভাবতাম, তাদের কাছে সব কিছু আবদার করতাম। দীপুভাই ছিলেন দুলাভাইয়ের দুঃসম্পর্কের ভাই। দুলাভাইয়ের ব্যবসায় টুকটাক কাজ করলেও বাড়ির লোকেরা তাকে সম্মান দিত না। আমার কেন জানি একটু মায়া হতো। খেয়াল করতাম বাসায় এত কিছু রান্নাবান্না হচ্ছে, অথচ ওনাকে হয়তো ভাতের সাথে শুধুই 2 টুকরো গোস্ত দেওয়া হলো। আমি একটু খাওয়া পাঠিয়ে দিতাম, একবার একটা পাঞ্জাবিও কিনে দিয়েছিলাম। কিন্তু এইসব ব্যাপার ওই বিশাল বাড়িতে কদিন আর চাপা থাকবে। আমার বড় বোন যখন টের পেলেন দীপুভাই আর আমি চিঠি আদান প্রদান করেছি, তিনি যেন লজ্জায় মরে গেলেন। উনি আর বাঁচবেন না এই কলঙ্ক করতে। আমাকে তিনি এত স্নেহ করেছেন। আমিও হতবুদ্ধি। আমার বড় বোন ঘোষণা দিলেন আমাকে অতি সত্বর বিয়ে দিয়ে দেওয়া হবে, আর আমি আমার হাত ধরে বললেন আমি যেন তাকে ছোট না করি। এই বাড়িতে তার শ্বশুর পক্ষের লোকজনও আছে, আমাকে তার সম্মান রাখতে হবে। নিজের বাবা মা যখন ছেলে মেয়েকে মানুষ করেন তখন অন্যরকম, কিন্তু যাকে অন্য কেউ নিজের বাবা মায়ের মতো মানুষ করেন সে এক অদ্ভুত শৃঙ্খল। আমার উপায় নেই আমার বোনের ওপর কিছু বলার। 2 মাস আমি কড়া পাহারায় ছিলাম, তারপর আমাকে জাফরের সাথে বিয়ে দেওয়া হলো। বিয়ের আগে একদিন আমি ছাদে গিয়েছিলাম, দূর থেকে জাফর আমাকে দেখেছিল। উনি বিয়ে করতে রাজি শুনে আমার এমন রাগ হলো। আমি কি একটা ফুতুল যে দূর থেকে দেখে মনে ধরলো আর কিনে বাড়ি নিয়ে যাবে? আমিও ফোন করলাম, ওই লোকের বাপের নাম ভুলিয়ে দিব। আমার সব রাগ গিয়ে পড়লো জাফরের উপর। দূর থেকে একদিন আমাকে দেখানো হয়েছে আর অমনি সে বিয়ে করতে রাজি হয়ে গেল। বিয়ের দিনও আমি এদিক ওদিক তাকিয়ে খুঁজলাম, কিন্তু না, কেউ হয়তো দীপুভাইকে দাওয়াতও দেয়নি। বিয়ের রাতে জাফর আমাকে বলল সে সারা জীবন আমার থাকবে। এসব কথা আমার একটুও ভালো লাগেনি। আগে বিয়ে হয়েছিল এই লোকের, অসহ্য। বিয়ে বাড়িতে 2-1 পিস পিস করে বলল বোন বোনের এমন সর্বনাশ করে। বিয়ের অল্প কিছুদিন পর আমাকে আমার স্বামীর সাথে প্রবাসী হতে হলো। দিনগুলো ভালো লাগতো না। প্রবাসের কত চাকচিক্য, কোনো কিছুই আমাকে টানতো না। তারপরেও যখন কিছু করার থাকে না, মানুষ ওই পরিস্থিতিতেই বাঁচতে শিখে যায়। আমি মুখ গোমড়া করেই রাঁধি যখন দেখি ঠান্ডায় বারান্দায় টবে গাছগুলো মরে যাচ্ছে, তাদের ঘরের ভিতর এনে রাখি। জাফর অবশ্য কাজ থেকে ফিরে আমাকে সব কাজে সাহায্য করতো, মাঝে মাঝে সে চমৎকার রান্নাও করতো। তার ওইসব গুণ আমার চোখে পড়তো না। মনের বিরুদ্ধে আমাকে কিছু করতে হলে আমার ভয়ানক রাগ উঠত। তবে যাকে একদম অবহেলায় দূরে সরিয়ে দিচ্ছিলাম সেই জাফর হঠাৎ আমাকে একদিন চিন্তায় ফেলে দিল। যখন টের পেলাম তার আগের স্ত্রী আবার ফিরে আসতে চায়। জাফরের সাথে আমার প্রয়োজনের বাইরে তেমন কথা হতো না। তার আগের স্ত্রীকে কোথায় কিছু আমি কোনোদিন জানতে চাইনি, আমার কোনোদিন কৌতূহল হয়নি, কিন্তু এবার সেই মহিলা আমাকে চিন্তায় ফেলে দিল। আমি আসার 6 মাসের মাথায় দিনের বেলা আমাকে একটা ফোন দিল। গলাটা বেশ আদুরে। দিলরুবা বলছো? জি। আমি রেখা, চিনতে পারলাম না। আমি জাফরের প্রথম স্ত্রী, তোমার সাথে একটু কথা ছিল। জি বলেন। তুমি হাজার চেষ্টা করেও তার মন পাবে না, ও আমাকে ভীষণ ভালোবাসে। আমি একটু চমকালাম। উনি বলেই চললেন আমি একটা ভুল করেছিলাম, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। তার মানে এই না যে সে আমাকে ভুলে গেছে, ও রাগের বশে হুট করে তোমাকে বিয়ে করেছে। আমি চোখ বন্ধ করে বলতে পারি তুমি ভুল লোককে বিয়ে করেছো। সে কোনোদিন তোমার হবে না, সে আমার কাছে ফিরে আসবে। আমার তো খুশি হয়ে ফিরে আসা উচিত ছিল। জাফরকে তো আমি অবহেলা করে এসেছি, কিন্তু আমার ভারী অপমান লাগলো। আমি যে একজন মানুষের দখল পেয়েছি সেটা ভুলে গিয়েছিলাম।
যা পাওয়া হয় নাই মানুষ তার পিছনেই ছুটে। আমি এতদিনে বুঝলাম আমার সব কথা জেনেও কেন আমার স্বামী আমাকে বিয়ে করেছে। এখানে বলে নেই আমি বেশ ভালো দেখতে, ঠিক যেমন মেয়েদের আমাদের দেশে অনেক কদর হয়, পর্সা, টানা চোখ, লম্বা, আবার চিপচিপে গড়ন। রূপের একটু দেমাক ছিল আমার ধারণা ছিল জাফর আমার রূপে মুজে বিয়ে করেছে, কিন্তু এখন তো দেখছি আমি ভুল। আমি এই রেখাকে কি বলবো? আপনি ঠিক কি ভুল করেছিলেন? আমি অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। আসলে আমাকে ফাঁদে ফেলা হয়েছিল। জাফর কষ্ট পেয়েছে, আমি ভুল বুঝতে পেরেছি। আমি ওকে ফিরে চাই। আমি কি বলবো বুঝতে পারলাম না। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ কাঁদলাম। জাফর সেদিন রাতে আসার পর আমি প্রথম তাকে একটু খেয়াল করলাম। আমার থেকে অন্তত 10 বছরের বড় সে। মাথায় চুল একটু কমে গেছে, কিন্তু সে দেখতে বেশ সুপুরুষ। আমার প্রতি তার তেমন কোনো বাড়তি আগ্রহ নেই। যেমন দুজন মানুষ রুমমেটের মতো দায়িত্ব ভাগ করে সব কাজ করি, শুধু আমি তাকে দূরে সরিয়ে রেখেছি তা নয়। সেও তো দিব্যি ভালোই মেনে নিয়েছে। তবে কি তার প্রথম স্ত্রী রেখা যা বলল তা সত্যি? আমি কিছুক্ষণ কেঁদে ঘুমিয়ে গেলাম। অনেক রাতে আমার কেন যেন ঘুম ভেঙে গেল। আমি খেয়াল করলাম জানালার বাইরে তুষার পড়ছে। সে রাতটাও রহস্য ঘেরা, চাঁদের অর্ধেক রূপালি আর অর্ধেক কালো। আমি যেন এক অদ্ভুত দোটানায় দুলছি। এরকম নিশ্চুপ রাতে দেয়াল ঘড়ির টিকটিক কানে লাগে। সেই ছোটবেলার কথা মনে পড়লো, মায়ের কথা, বাবার কথা। মাকে তো তেমন কাছে পাইনি কোনো দিন। কোথাকার কোনো ছোট্ট শহরে আমি আজ দুনিয়ার কোথায় এসে পড়েছি। নিঃসঙ্গতার কষ্টে বুকটা হুহু করে উঠল। আমি চিন্তা করে দেখলাম জাফরকে যদি আমি হারাই আমি ভীষণ একা হয়ে যাব। একই ছাদের নিচে দুজন মানুষ যখন থাকতে শুরু করে কেমন একটা মায়া তৈরি হয়ে যায়। মানুষটাকে কাছ থেকে দেখতে দেখতে তার ওপর এক নির্ভরতা চলে আসে। আমি তার পায়ের শব্দ চিনি, আমি তার গায়ের গন্ধ চিনি। আমি বিছানায় ফিরে এসে জাফরকে জড়িয়ে ধরলাম। 20 বছর পর আজ আমাদের মেয়ের বিয়ে হয়ে গেল। আমি মন খারাপ করে বসেছিলাম। জাফরেরও অনেক মন খারাপ ছিল। জাফর আমার কাছে 1 কাপ কফি নিয়ে আসলো। আমার প্রতি এই বাড়তি খেয়াল তার আছে। বাসায় থাকলে সংসারের সব কাজ দুজন একসাথেই করি। কিছুক্ষণ সময় নিয়ে সে বলল, তোমাকে একটা কথা বলি। কি? তোমাকে ভারী সুন্দর লেগেছে আজকে। এ তো পুরনো কথা। এক ঝলক দেখেই তো বিয়ে করেছিলে। খোঁটা দিতে আমি এখনো ছাড়ি না। খেয়াল করলাম সে একটু অস্থির। আরও কিছু কথা আছে তার মনে, এটুকু বুঝতে পারলাম। এত ভূমিকা না করে আসল কথা বলো, মনে হচ্ছে অন্য কিছু বলতে চাচ্ছ। জাফর মৃদু হাসল। আমাদের জীবন শুরু হয়েছিল কোনো প্রত্যাশা ছাড়াই, কিন্তু আমাদের জীবন ভালোই কেটেছে। তারপর? তবু একটা বিষয় তোমাকে না বললে মনে একটা কাটা থেকে যাবে। সে একটু সময় নিল। বহুদিন আগে সেই রাতে আমাদের মিল হয়েছিল, সেদিন তুমি একটা ফোন কল পেয়েছিলে, ঠিক না? আমি অবাক হয়ে গেলাম। আমি কোনোদিন জাফরকে কিছু বলিনি। তুমি কিভাবে জানলে? জাফর একটু সময় নিল। ফোনটা আমি আমার ভাবিকে দিয়ে করিয়েছিলাম। আমার প্রথম স্ত্রীর নাম রেখা হলেও ওই ফোন রেখা করেনি। আমি সত্যিই অবাক হয়েছি। কেন? দেখো, আমাদের বিয়ের 6 মাস হয়ে গিয়েছিল। তোমার অন্য একজনকে পছন্দ ছিল, আমি জানতাম। তোমার বড় বোন কিন্তু কোনো কিছু লুকায়নি আমার কাছ থেকে। আমি ওনাকে এটাও বলেছিলাম মেয়েটার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দেন। ওনার সাথে কথা বলে আমি বুঝেছিলাম ছেলেটা তেমন কিছু করে না। ওই ছেলের সাথে বিয়ে হলেও তুমি ভালো থাকতে না, সব কিছু জানি। তাছাড়া আমার নিজেরও ভগ্ন হৃদয়। আমি তোমাকে সময় দিয়েছিলাম আমার সাথে সহজ হতে, কিন্তু তোমার কোনো আগ্রহ ছিল না আমার প্রতি। একসময় আমি ভাবলাম তোমাকে দেশেই পাঠিয়ে দেই, কিন্তু তাতে তোমার জীবনটা খুব ভালো হতো এমন বলা যাবে না। অল্প দিন পাশাপাশি থেকেও তোমার প্রতি আমার মায়া জন্মেছিল। মনে হলো একবার অন্যভাবে একটাই চেষ্টা করি। যাকে সহজে পাওয়া যায় না তার দিকে মানুষের আগ্রহ থাকে না। যখন মানুষটাকে কেউ নিয়ে যেতে পারে এই ভয় মনে আসে, তখন মনে হয় তার কদর হয়। আমি স্তব্ধ। জীবন তো আমার খারাপ কাটেনি। জাফর খুব মানিয়ে চলা মানুষ, কিন্তু এত ধোঁকা। রাগ লাগছে আমার।
আবার কিছু বলতেও পারছি না। আজকেও জানালার বাইরে তুষার পড়ছে। আমি ধীর পায়ে কিচেনে আসলাম আর 1 কাপ কফি বানালাম। কফি নিয়ে জাফরকে দিলাম, তার সাথে একটা কবিতা। প্রকৃতিরও অস্থিরতা আছে, ধীরে ধীরে জমে খুব, একসময় শুরু হয় তাণ্ডব, জ্বর, জলোচ্ছ্বাস, অগ্নুপাত। মানুষও জমিয়ে রাখে ব্যর্থতা, তিলে তিলে সঞ্চয় করে হার, আনন্দের পসরা মেলে ধরে, মন দিয়ে সাজাই কত বাসর। তারপরও থেকে যায় কিছু না বলা শোক, কিছু লুকিয়ে রাখা জল, গভীরে বয়ে চলা পাড় ভাঙা নদী। তোমার ওই ক্ষুদ্র শোক, সামান্য না পাওয়ার অস্থিরতা, অগ্নুপাত ঘটাবে না, বড় জোর জমাট বাঁধা শীতল কষ্টের তুষারপাত হবে। কবিতা পড়ে কি জাফরের মনে হুল বিঁধল? কার কথা ভেবে লিখেছি বিদুক? যখন আমাকে কেউ নিয়ে যেতে পারে এই ভয় মনে আসে, তখন মনে হয় কদর হয়। এখন তো আর ছোট মানুষ নেই আমি, তাই মুখ চিপে হাসছি আর কফি খাচ্ছি। যে কথাটা বলিনি তা হলো, কবিতাটা আমি সে রাতেই লিখেছিলাম।